শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা নয়াদিল্লির আইনি ও বিচারিক প্রক্রিয়ার আলোকে করা হবে বিবেচনা। তদবিরকারীদের চাপে বিব্রত মন্ত্রী এমপিরা, কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে বাদ যাচ্ছে না দলের চেয়ারম্যানের অফিসও। চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, নগরীর 8টি ওয়ার্ড উচ্চ ঝুঁকিপূর্ণ, মাত্র 2.5 মাসের ব্যবধানে আক্রান্ত রোগী বেড়েছে 4 গুণের বেশি। বেলুচিস্তানের স্বাধীনতার বিবৃতি কূটনৈতিকভাবে জটিল অবস্থায় পাকিস্তানের শেহবাজ শরীফ প্রশাসন, ফায়দা নিতে পারে নয়াদিল্লি। স্বাগত এখন বাণিজ্যে, পুরো আয়োজনের সঙ্গে আছি ইশতিয়াক আহমেদ। আইনগত প্রক্রিয়ার আলোকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ নয়াদিল্লি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র দপ্তরের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। This request, as we have said earlier as well, is under examination, and the request is being taken into consideration, giving the legalities that are involved and judicial processes that are involved. 17 বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর তদবিরকারীদের জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন মন্ত্রী এমপিরা। তাদের বাড়ি, অফিস ও দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত থাকে তদবিরকারীদের পদচারণা। তবে কোনো জনপ্রতিনিধি বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন। বিস্তারিত জিনাত জান কবিরের প্রতিবেদনে। চাকরি, বদলি, পদোন্নতি, বাণিজ্য, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন সহ হত্যার দ্রুত বিচার দাবিতে প্রতিদিনই ভিড় করছেন তদবিরকারীরা। রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, ঠিকাদার, এলাকাবাসী ও আত্মীয়স্বজনরা মূলত বেশি আসেন মন্ত্রী এমপিদের কাছে। তবে তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে বলে এক অনুষ্ঠানে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তদবিরের কারণে চাপ বাড়ছে শিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। মোহাম্মদ রেজাউল হোসেন আদরের কথাই ধরা যাক। তিনি এসেছেন শরীয়তপুর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাবা সহ পরিবারের 6 জনের হত্যাকারীদের বিচারের দাবি নিয়ে। আমাদের 65 একর জমি জবরদখল করে রেখেছেন ভূমিদস্যুরা এবং আমার বাবা এবং আমার দাদাকে হত্যা করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটি আর্জি, যেন তাদেরকে আইনের মাধ্যমে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আবদারের ধরন বুঝে তিনি প্রয়োজন মেটান। তাৎক্ষণিক চাহিদা মেটানোর দরকার মনে করলে নিজের পকেটের টাকা দিয়ে সমস্যার সমাধান করেন। যেগুলো আবদার করে সেগুলো তৎক্ষণাৎ করতে হয়, তখনই না করলে 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে করতে হয়। আবদার করে কারো ছেলে ভর্তি হতে পারছে না, টাকা দরকার। আবদার করে কারো চিকিৎসার টাকা নাই, টাকা দরকার। কেউ ডায়ালিসিস করবে, তার টাকা নাই, টাকা চাচ্ছে। বেশিরভাগ যেটা আমরা সরকার থেকে পাই ঐচ্ছিক তহবিল, সেটা তো যথেষ্ট না। সেই ঐচ্ছিক তহবিলের সাথে আমাদেরও নিজেদের টাকা দিতে হয়, আর এটা প্রতি মাসে অনেক টাকাই দিতে হয় আমাদের। কর্মীদের কথা শোনা ও অভাব অভিযোগ আমলে নেয়া রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিদের কাজের একটি অংশ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সেটা যাতে প্রকৃত শাস্তি হয়। যে কিছুক্ষণ আগে একটা ছেলের ব্যাপারে পটুয়াখালীর পিপিকে বললাম, তার ভাইকে হত্যা করেছে যুবলীগ ছাত্রলীগ। তো হত্যা করার পরও এখনও মামলাটা চলছে। আমাদের স্থানীয় যারা আইনজীবী আছে তারাও করছেন, বিষয়টা দেখছেন। তো আমি তারপরেও যিনি ওখানকার আমাদের সেক্রেটারি পার্টির অ্যাডভোকেট টোটন সাহেব, ওনাকে বলে দিলাম যে তারা এটা একটু ত্বরান্বিত করুন। দেখুন, ওই সময় তো ভাই মারা গেছে ছাত্রদল নেতা এই কারণে, কিন্তু বিচারও পেত না। এখন কমপক্ষে তারা বিচার পায়। এইভাবে প্রতিনিয়ত বলি, এবং এটা তো আমাদের এই কাজগুলো করা উচিত, বলা উচিত। তবে তদবির ও আবদারের কারণে কখনো কখনো অস্বস্তির মধ্যে পড়েন মন্ত্রী এমপিরা। জিনাত জান কবির, এখন, ঢাকা।
চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সাধারণ উপসর্গের পাশাপাশি শক সিনড্রোম নিয়েও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। এরই মধ্যে নগরীর 8টি ওয়ার্ডকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী 5 মাস রোগী আরও বাড়তে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। দেখুন শোয়েব রহমানের প্রতিবেদনে। বর্ষার শুরুতেই চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মাত্র 2.5 মাসের ব্যবধানে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েছে 4 গুণের বেশি। মে মাসে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল 37, সেখানে চলতি মাসের অর্ধেকটা সময়ে আক্রান্ত ছাড়িয়েছে 174। পরিসংখ্যান বলছে গেল বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 4,864 জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন 27 জন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু দেখা যায় 2023 সালে। ওই বছর আক্রান্ত ছাড়িয়েছিল 14,087 জন। চলতি বছর জুলাইয়ের 14 তারিখ পর্যন্ত মোট আক্রান্ত 472। একই সময়ে মৃত্যু হয়েছে 2 জনের। চিকিৎসকরা বলছেন অধিকাংশ রোগী জ্বর, শরীর ব্যথা, দুর্বলতা নিয়ে ভর্তি হচ্ছেন। এছাড়াও কেউ কেউ শক সিনড্রোম যেমন রক্তক্ষরণ, লো প্রেশার, ডায়রিয়া নিয়ে আসছেন। উপসর্গ দেখে তাদের চিকিৎসা চলছে। তো ডেঙ্গু এবং মিজেলস যেহেতু দুইটাই ভাইরাস জনিত রোগ, দুইটাতেই জ্বর নিয়ে শুরু হয়। অনেক ক্ষেত্রে আসলে আলাদা করা মুশকিল হতে পারে। ডেঙ্গুতেও কিন্তু র্যাশ দেখা যায়, যেটা পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। গেল মাসে চট্টগ্রামে বিশেষ জরিপ করে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। এতে নগরীতে 8টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। ওইসব এলাকার বাসাবাড়িতে এডিস মশার লার্ভা যেমন বেশি পাওয়া গেছে, তেমনি আক্রান্তের সংখ্যাও বেশি। মোবাইল কোড করে মানুষকে সতর্ক করা বা মানুষকে যাতে জরিমানা আনা যায় সেই আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা মানুষকে স্বাস্থ্য শিক্ষা দিচ্ছি, লিপি বিতরণ করছি এবং হটস্পটগুলোতে বেশি বেশি করে ওষুধ ছেটানোর জন্য আমরা পরামর্শ দিচ্ছি। এমন অবস্থায় স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ, হাসপাতালগুলোতে ডেঙ্গু ওয়ার্ড বা করোনার স্থাপন সহ বিশেষ প্রস্তুতির কথা জানাচ্ছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডেঙ্গু কিটস আমরা রেখেছি এবং আমাদের ডেঙ্গু চিকিৎসায় যে আইভি ফ্লুইডগুলো ব্যবহৃত হয় সেগুলো আমরা মজুদ করেছি। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রমণের হার বেশি থাকে। পুরো বছরের আক্রান্তের 80 থেকে 90% এই সময়টায় আক্রান্ত হন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। প্রাচীন পাতাঝরা অরণ্য মধুপুরের শালবন, বনের ভেতর দিয়ে চলে গেছে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক। চলার পথে হঠাৎই চোখে পড়বে উড়াল সেতু। তবে বিশেষ কায়দায় তৈরি এই সেতু আপনার আমার জন্য নয়। এটি মূলত বানানো হয়েছে বানর, বনমোরগ, মেছো বিড়াল সহ অন্যান্য প্রাণীদের নিরাপদে রাস্তা পার হতে, যারা খাবারের খোঁজে সড়ক পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। বন বিভাগের এমন দারুণ উদ্যোগ নজর কেড়েছে সবার। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ, ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। আষাঢ়ের আকাশে তখনও সূর্যকে ঢেকে দেয়া মেঘের যত লুকোচুরি, তেপান্তর জুড়ে এই গাঢ় সবুজ পৃথিবীর প্রাচীন ফুসফুস যেন টাঙ্গাইলের মধুপুর শালবন। এই গড়ের উৎপত্তি সম্ভবত মায়োসিন সময়কালে। মোট বিস্তার ৪৫,৫৬৫ একর হলেও নির্বিচারে বন বিনাশে বর্তমানে বনটির আয়তন এসে টিকেছে মাত্র ১০,৫০০ একরে। এতে করে মারাত্মক ঝুঁকিতে বনাঞ্চলের জীববৈচিত্র্য। একসময়ের প্রাকৃতিক জৌলুসে ভরা এই অরণ্য এখন উপুসের জনারণ্য। ক্ষুধার জ্বালায় কঙ্কালসার বানর শাবকেরা এভাবেই তপ্ত রোদে নেমে আসে পিচগলা মহাসড়কে। শুকনো কাঠখড়ি কিংবা বিভিন্ন গাছের পাতার রসটুকু খেয়ে কোনো মতে সচল রাখছে তাদের জন্মসার পাকস্থলী। জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন খাবারের আশায় আশ্রয় তাই ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের ৯ কিলোমিটারের এই মহাসড়ক। গেল মাস 4 আগে এই বানর শাবকটি রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় মারাত্মক আহত হয়ে হারাতে হয় একটি পা। সেই থেকে দলছুট এই বানরটি একাই মহাসড়কে। এর তার কাছ থেকে খাবার চেয়ে একরকম বেঁচে আছে। মূলত সড়ক পারাপার হতে গিয়ে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে বন্যপ্রাণীরা শুধু আহতই হয় না, প্রাণও হারাতে হয় অহরহ। এমন পরিস্থিতি দেখে সংশ্লিষ্ট বন বিভাগ তাদের শালবন পুনরুদ্ধার প্রকল্পের মাধ্যমে বানর, হনুমান, বনমোরগ, মেছোবিড়াল, গন্ধগোকুল সহ বিভিন্ন প্রাণী নির্বিঘ্নে সড়ক পারাপার হতে পারে সেজন্যই বনের কয়েকটি স্থানে 5টি রোপওয়ে বা উড়াল সেতু তৈরি করে দিয়েছে, যা ইতিমধ্যেই নজর কেড়েছে স্থানীয় সহ পর্যটকদের। সড়ক পারাপারের সময় রোপওয়েতে লাফালাফি করতে দেখা গেছে বানরদেরও।
অনেক আগেই বিলীন হয়েছে পৃথিবীর অন্যতম প্রাচীন পাতাঝরা অরণ্য মধুপুর শালবনের প্রাকৃতিক সৌন্দর্য। কমে এসেছে বনভূমি, সেই সাথে বিনষ্ট হয়েছে বহু প্রজাতির বন্যপ্রাণী। তবে এখনও বনের সৌন্দর্য টিকিয়ে রাখতে যে বন্যপ্রাণীগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে বানর শাবক, বনময়ূর, বনমুরুক সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রয়েছে, যাদের বেশিরভাগই খাদ্যের জন্য ছুটে আসে ময়মনসিংহ টাঙ্গাইলের এই মহাসড়কে। বিভিন্ন সময় গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে অনেক বানরই মৃত্যুবরণ করে। বন বিভাগ সাম্প্রতিক সময়ে 5টি এভাবে রূপে ঝুলন্ত ব্রিজ নির্মাণ করেছেন, যার ফলে বন্যপ্রাণী সুরক্ষার পাশাপাশি বন্যপ্রাণী পারাপারে সহায়তা করছে, যেটিকে সাধুবাদ জানাচ্ছে পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা। বানর রোডে আসলে মনে করেন গাড়ি তো দূরত্ব সব গাড়ি যায়, মানে সাইড সুইডের লাগে ওই অনেক বানর মারাও যায় বা দুর্ঘটনা হয়। নতুন সেতু বানাইছে, আমরা খেলাধুলা করতে দেই বানরে। তুলন্ত যে হচ্ছে যে ইয়াগুলা দেখতেছি আর কি, সেতুগুলা দেখতেছি, এগুলো আর কি বানরদের জন্য খুব উপকার। গাছের সঙ্গে বিশেষভাবে স্থাপন করা এসব রোপওয়ে ব্যবহার করে বানর, হনুমান সহ বনে বসবাসকারী প্রাণীরা এখন নিরাপদে সড়ক পারাপার হতে পারছে। এতে করে বনাঞ্চল থেকে হারিয়ে যাওয়া বন্যপ্রাণী পুনরুদ্ধারের আশা করছেন বলে দাবি মধুপুর জাতীয় উদ্যানের এই রেঞ্জ কর্মকর্তার। এদিকে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন কেবল রোপওয়ে তৈরি নয়, বরং নির্বিচারে বনবিনাশ রক্ষার পাশাপাশি বনায়ন বাড়লেই সুরক্ষিত হবে বন্যপ্রাণী জীববৈচিত্র্য। রাস্তার উপর এই পাশ থেকে রাস্তার এই পাশ থেকে ওই পাশে পার করে দেওয়ার জন্য কিন্তু মূলত এ ধরনের একটি রাস্তার মতো তৈরি করা হয়েছে, যেটাকে অ্যাকচুয়ালি মাঙ্কি পাস বলা হয়। তো উদ্দেশ্য হলো যেন বন বিভাগ যে উদ্দেশ্য থেকে কাজটি করেছে যে বানরগুলো যেন রাস্তায় না নামে এবং তারা রাস্তায় নামার পরে অ্যাক্সিডেন্ট হয় গাড়ির দ্বারা, বিভিন্ন রকমভাবে তাদের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে, এসব বিষয়গুলো বিবেচনা করেই ওনারা এটা করেছেন। আমাদের কর্তৃপক্ষের নির্দেশনায় এখানে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের আওতায় 5টি রূপওয়ে স্থাপন করা হয়। আমরা আমাদের কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব যে ভবিষ্যতে আরও যাতে বেশি রূপওয়ে স্থাপনের মাধ্যমে এই বন্যপ্রাণীর অবাধ চলাচল যাতে আমরা নিশ্চিত করতে পারি। প্রকৃতিতে বনভূমির গুরুত্ব অপরিসীম। এটি কেবল একটি প্রাকৃতিক বাসস্থান নয়, বরং পরিবেশের ভারসাম্য বজায় রাখা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা এবং জীববৈচিত্র্য সুরক্ষার জন্য অপরিহার্য। তাই বনাঞ্চল রক্ষার তাগিদ সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, এখন মধুপুর, টাঙ্গাইল। চট্টগ্রামের বায়েজিদ চন্দ্রনগরের একটি কলোনিতে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। 2 দিনে হাসপাতালে ভর্তি হয়েছে 30 জনের বেশি রোগী। এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। দুর্গন্ধযুক্ত রিজার্ভ ট্যাঙ্কের পানি ব্যবহারের কারণেই এমন পরিস্থিতি, অভিযোগ স্থানীয়দের। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, এখন পর্যন্ত যারা অসুস্থ হয়েছেন তাদের কি অবস্থা, আর এই দুর্গন্ধযুক্ত পানির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছেন? ইশতিয়াক, এখন পর্যন্ত আসলে এই চন্দ্রনগরের যেটা বাবুলের কলোনি বলা হয়, এখানে প্রায় 30 জনের বেশি ডায়রিয়াতে আক্রান্ত হয়েছেন, বমি করছেন। তার মধ্যে বেশিরভাগই কিন্তু স্থানীয় একটি হাসপাতাল রয়েছে মেরিন সিটি, সেখানে ভর্তি হয়েছেন। আবার কেউ সাউদার্ন ইউনিভার্সিটি হাসপাতাল যেটি আছে সেখানে ভর্তি হয়েছেন। আবার গতকালকে আমরা যতটুকু জানতে পেরেছি এখান থেকে কয়েকজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি করা হয়েছে। মূলত কয়েকদিন ধরে এই কলোনিতে একই সময়ে ডায়রিয়ার প্রাদুর্ভাব হয়েছে, এমনটি বলছেন এখানকার যারা বাসিন্দা। তারা এই ক্ষেত্রে বলছেন যে আসলে এখানে যে পানি রয়েছে, তারা যে পানি ব্যবহার করেন, এখানে কিন্তু ওয়াসার কোনো সংযোগ নেই। মূলত ডিপ টিউবওয়েলের পানিগুলো এখানে রিজার্ভ ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়, এরপর সেই পানিগুলো তারা ব্যবহার করেন। তো এই পানি থেকে কয়েকদিন ধরে দুর্গন্ধ বের হচ্ছে, এমনটি অভিযোগ কিন্তু তারা এখান থেকে করছেন। যে পানি তারা ব্যবহার করেন, পানি পান করেন, একই সাথে রান্নার কাজে ব্যবহার করেন এবং অন্যান্য ধোয়া মোছার কাজেও পানিগুলো ব্যবহার করা হয়। সেখান থেকেই মূলত তারা ধারণা করছেন মূলত এই ডায়রিয়ার প্রাদুর্ভাব হয়েছে। গতকালকে কিন্তু একজন বৃদ্ধ 75 বছর বয়সী তিনি মারা গেছেন ডায়রিয়া আক্রান্ত হয়ে। মেডিকেলে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এখানে আসলে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষগুলো বসবাস করে। এই কলোনিতে আমরা যতটুকু জানতে পেরেছি যে 50 থেকে 60টি পরিবার রয়েছে, প্রতিটি পরিবারে 2, 3, 4 জন করে সদস্য থাকেন। এখন তারা বলছেন যে প্রতিটি পরিবারে এখন মূলত ডায়রিয়াতে আক্রান্ত হয়েছেন। এখন আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যেহেতু পানির কথা বলা হচ্ছে, পানির কারণে মূলত এই ডায়রিয়ার প্রাদুর্ভাব
হয়েছে, সেক্ষেত্রে তারা আজকে স্যানিটারি যিনি ইন্সপেক্টর রয়েছেন তাকে পাঠাবেন, সেটি পরীক্ষা নিরীক্ষা করবেন। যদিও আমরা এখানে এসে যেটি দেখতে পাচ্ছি আশপাশে বেশ ময়লা, তার মধ্যে বাথরুমের সংখ্যাও কম। যেখানে 50 থেকে 60টি পরিবার বসবাস করেন তাদের জন্য 8 থেকে 9টি বাথরুম রয়েছে, যা পর্যাপ্ত নয়, একেবারে পরিষ্কার নয়, সেটিও আমরা দেখতে পাচ্ছি। আশপাশে পর্যাপ্ত ময়লা রয়েছেন, এই ময়লাগুলো আসলে দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। তারা এই অভিযোগগুলো করছেন। যিনি কেয়ারটেকার আছেন তার সাথেও আমরা কথা বলেছি, এই কলোনির কেয়ারটেকার তিনি নিজেও বলছেন যে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। সেক্ষেত্রে তাকে নাকি আগে থেকেই এরা যারা বাসিন্দা রয়েছেন তারা জানিয়েছেন যে পানির ট্যাঙ্কি থেকে দুর্গন্ধ বের হচ্ছে পরিষ্কার করার জন্য, কিন্তু তারা এটিতে কর্ণপাত করেনি। ফলে আসলে ডায়রিয়ার মতো এই প্রাদুর্ভাব বেড়েছে এই কলোনিতে, এমনটি অভিযোগ করছেন এখানকার স্থানীয়রা। আর চিকিৎসকরা বলছেন যে যাদেরকে আসলে মেডিকেলে ভর্তি করা হয়েছে তারা মূলত বেশিরভাগই পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন, এমনটি প্রাথমিকভাবে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। তবে আসলে এর বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার পরেই এবং যারা এই যে স্যানিটেশন পরীক্ষার জন্য আসবেন তারা মূলত বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করার পর নিশ্চিত হবেন এটি কি আসলে পানি থেকেই এই সমস্যা তৈরি হয়েছে, এই অসুস্থতা তৈরি হয়েছে নাকি অন্য কোনো বিষয়। চট্টগ্রামে গত 2-3 দিন ধরে এই বায়েজিদ চন্দ্রনগর এলাকাতে মূলত এটি একটি আতঙ্ক ছড়িয়েছে, যেহেতু প্রতিটি ঘরে ঘরেই ডায়রিয়া রোগী আক্রান্ত হচ্ছেন, ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। বিশেষ করে শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন, আমরা সেই দৃশ্যগুলো দেখছি। একেবারে 5-6 মাসের শিশু থেকে শুরু করে 10 বছর, 11 বছর, 12 বছর এই ধরনের শিশুগুলো কিন্তু বেশি আক্রান্ত হয়েছেন এবং পরিবারগুলোর মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করেছে, যেহেতু তারা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। অনেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিবারের যিনি কাজ করেন, কর্ম করেন, তারাও কিন্তু আক্রান্ত হয়ে পড়ছেন। ফলে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, আসলে পরিবার কিভাবে চলবে, এই ধরনের বিষয়গুলো আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। এমন অবস্থায় আসলে এখানকার যে সমস্যার কথা বলা হচ্ছে পানির সমস্যা, সেটি নিরসনে কর্তৃপক্ষ যারা এইটি কেয়ারটেকার দায়িত্বে আছেন তারা ইনিশিয়েটিভ নেবেন, এমনটি আশা করছেন তারা। ওই ছিল আমার কাছে চট্টগ্রামের বায়েজিদ নগরের একটি কলোনিতে আসলে ডায়রিয়ার যে প্রাদুর্ভাব হয়েছে তার সবশেষ তথ্য। চট্টগ্রামের বায়েজিদ চন্দ্রনগরের একটি কলোনিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। 2 দিনে হাসপাতালে ভর্তি হয়েছে 30 জনের বেশি রোগী, এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছিলেন কাজী মাহফুজ। শেরপুরের নকলায় মৃগী নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে 100 একর ফসলি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ শতাধিক বাড়িঘর। বিস্তারিত আরও জানাতে শেরপুরের নকলা থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, বর্তমানে ভাঙনের কি অবস্থা, স্থানীয়রা কি বলছেন? ইশতিয়াক, টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে শেরপুরে মৃগী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং এই পানি বৃদ্ধি এবং তীব্র স্রোতে কিন্তু এই শেরপুরের নকলার চন্দ্রকোনা ইউনিয়নের যে মৃগী নদী রয়েছে এটি কিন্তু ভাঙন আমরা তীব্র আকারে দেখেছি। তবে আমরা দেখেছি বেশ কয়েকদিন থেকে কিন্তু এই তীব্র ভাঙনের ফলে কিন্তু বেশ কয়েকটি বসত ভিটাও এই নদী গর্ভে কিন্তু বিলীন হয়েছে। আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে বেশ কয়েক বছর থেকে কিন্তু এখানে মৃগী নদীর ভাঙনের ফলে প্রায় 500-এরও অধিক কাঁচা ঘরবাড়ি এবং বিভিন্ন স্থাপনা কিন্তু নদী গর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফলজ, বনজ এবং পারিবারিক কবরস্থানের কথা তারা আমাদেরকে জানিয়েছেন। তো স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে বেশ কয়েক বছর থেকে মৃগী নদীর ভাঙন তীব্র হলেও এখন পর্যন্ত কিন্তু দৃশ্যমান কোনো সুফল তারা দেখেননি। তারা বলছেন যে বেশ কয়েকবার এখানে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড কিন্তু এখানে এসেছেন, তারা বিভিন্ন সময় এইসব ভাঙন কবলিত এলাকা তারা পরিদর্শন করেছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো স্থায়ী সমাধানে তারা কিন্তু কোনো নির্দেশনা তারা কিন্তু পাননি। তবে এখানে স্থানীয়রা বলছেন যে এখন পর্যন্ত এই নদীর তীব্র ভাঙনের ফলে শেরপুরের যে নকলা চন্দ্রকোনা ইউনিয়ন রয়েছে, ইউনিয়নের চর মধুয়া এবং যে দধিয়ার চর রয়েছে, এখানে প্রায় 4 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু নদীর ভাঙন তীব্র দেখা দিয়েছে এবং এই ভাঙনের ফলে তারা বলছেন যে বিশেষ করে এই বর্তমান সময়ে কিন্তু বেশ কয়েকটি প্রায় অর্ধশতাধিক বাড়ি কিন্তু একদম নদীর তীরবর্তী স্থানে রয়েছে। যে কোনো মুহূর্তে ভাঙন যদি তীব্র হয় এবং এইসব বাড়িঘরও কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু নদী গর্ভে বিলীন হবে। স্থানীয়রা আমাদেরকে আরও জানিয়েছেন যে এখানে 100 বছরের প্রাচীন একটি মসজিদ, এখানে একটি কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, একটি কমিউনিটি ক্লিনিক এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় এই নদী গর্ভে রয়েছে। তারা বলছে যে কোনো মুহূর্তে কিন্তু এই স্থাপনাগুলো কিন্তু নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইতিমধ্যে আমরা জেনেছি যে জেলা প্রশাসন, ফরিদী ইয়াসমিন এবং উপজেলা প্রশাসন যারা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এই নদী গর্ভের যে ভাঙন কবলিত এলাকা সেটি কিন্তু তিনি পরিদর্শন করেছেন এবং তিনি পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছেন দ্রুত সময়ের মধ্যে এই ভাঙন ঠেকানোর জন্য একটি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য। তবে এই বিষয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে শেরপুরে
যে সকল খরস্রোতা নদী রয়েছে, ভোগাই, সোমেশ্বরী, চেলাখালী, মৃগী, পুরাতন ব্রহ্মপুত্র, প্রতিটি নদীতেই কিন্তু ভাঙন দেখা দিয়েছে এবং তারা বলছেন যে তাদের যে যতটুকু বরাদ্দ ছিল সে বরাদ্দ কিন্তু শেষ হয়ে আসছে এবং একটি বরাদ্দ চেয়ে তিনি কিন্তু মন্ত্রণালয়ে একটি পত্র প্রেরণ করছে এবং সেখান থেকে যদি বরাদ্দ অর্থের যে বরাদ্দ সেটি যদি পাওয়া যায় তাহলে হয়তো নকলা মৃগী নদীর ভাঙন ঠেকাতে একটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই ছিল ইস্তাক শেরপুর থেকে মৃগী নদীর ভাঙনের নকলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শেরপুরের নকলায় মৃগী নদীর ভাঙ্গন ও এর প্রভাব নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন জাহিদুল খান সৌরভ। হবিগঞ্জের সরকারি শর্ত ভেঙে আশ্রয়ণ প্রকল্পের একেবারে পাশ থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগ উঠেছে ইজারাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ড্রেজার বসিয়ে দিনরাত চলছে বালু উত্তোলন। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে বনগাঁও আশ্রয়ণ প্রকল্পের ১৬০টি পরিবারের বসতভিটা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি ও পরিবেশ। হবিগঞ্জ থেকে কাজল সরকারের প্রতিবেদন। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও আশ্রয়ণ প্রকল্প। এখানে মাথা গোজার ঠাঁই পেয়েছেন ভূমিহীন ও অসহায় ১৬০টি পরিবার। সেই নিরাপদ আশ্রয়ই এখন পরিণত হয়েছে আতঙ্কের ঠিকানায়। নদী ভাঙনের আশঙ্কায় প্রতিদিন উৎকণ্ঠায় দিন কাটছে প্রকল্পের বাসিন্দাদের। আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে কোয়াই নদীতে বসানো হয়েছে ১৫টির বেশি ড্রেজার। দিনরাত চলছে বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, রাজার বাজার বালু মহালের ইজারাদার প্রতিষ্ঠানের সম্মতি আর রাজনৈতিক প্রভাবে গত ২ মাস ধরে অবাধে চলছে বালু উত্তোলন। আশ্রয়ণটা খুবই অবস্থা খুব খারাপ হোক, যারা বালু তুললে মনে করেন নিয়ে দিছে। আর বিশেষ করে হইলো যে পারগুলা যে এগুলা ভাঙ্গা ফুরিয়ে যেতেছে সম্পূর্ণ। এখন তুলাতে আমরা খুব অসুবিধা হইতেছে, আমরা মাথা গুজার টাইপের থাকে না এখানে। শুধু নদী থেকে বালু তোলাই নয়, প্রকল্প সংলগ্ন ১৩টি পরিবারের মালিকানাধীন জমি দখল করা হয়েছে বলেও অভিযোগ। দখল করা জমিতে গড়ে তোলা হয়েছে বালুর ডিপো। কুরবানির কিছুদিন আগে থেকে তারা জোর প্রকার এখানে বালু তুলতেছে আমাদের জায়গাতে। মনে করেন ১৩টা ফ্যামিলির জায়গা আছে, ওরা প্রতিবাদ করছিল, প্রতিবাদ করাতে ওরা হুমকি ধমকি দিছে। অভিযোগ রয়েছে আশ্রয়নের পাশেই বালু উত্তোলন করছে স্থানীয় ইউনিয়ন জামায়াতের সভাপতি। তার দাবি, সরকার নির্ধারিত সীমানার মধ্যেই বালু উত্তোলন করা হচ্ছে। আমরা আশ্রয়নের পিছনে সরকার যে জায়গায় দেখাই দিছে ওই জায়গার ভিতরে আমরা মেশিন রেখে ওই কলাটা বাড়া নিয়ে এখানে আমরা বালু তুলতেছি, কিন্তু মেশিন আমরা বৈধ জায়গার মধ্যে সরকারের যে জায়গা নাল নিশানা মারছে এই জায়গার ভিতরে আছে। এদিকে বালু মহালের সীমানা নির্ধারণ করে জেলা প্রশাসনের সাইনবোর্ড স্থাপনের কথা থাকলেও ঘটনাস্থলে তা দেখা যায়নি। তবে অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছে প্রশাসন। যদি কেউ আশ্রয়ণ প্রকল্পের কাছে যায়, আপনি বলেছেন যে ৫০০ মিটার দূর থেকে তোলে, তা আমাদের কাছে তথ্য আছে যে তার চেয়েও বেশি দূরে আছে। যদি নিকটে গিয়ে থাকে এবং এই কাজ কেউ করে থাকে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। প্রায় ২৭ কোটি টাকায় রাজার বাজার বালু মহালের ইজারা পায় রাহি ট্রেডার্স। তবে শর্ত ভেঙে আশ্রয়ণ প্রকল্পের পাশ থেকে বালু উত্তোলন চললেও প্রশাসনের কার্যকর ভূমিকা না থাকায় ক্ষোভ স্থানীয়দের। কাজল সরকার, এখন হবিগঞ্জ। বেলুচিস্তানের স্বাধীনতার বিবৃতি কূটনৈতিকভাবে জটিল পরিস্থিতিতে ফেলেছে পাকিস্তানের শেহবাজ শরীফ প্রশাসনকে। এই বিবৃতির সত্যতা মিললে বেলুচদের স্বাধীনতা আর আফগান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা, একই অঞ্চলে দুটি আলাদা সমস্যার সঙ্গে লড়তে হবে ইসলামাবাদকে, যার সুযোগ নিতে পারে কাবুল। আর বেলুচদের স্বীকৃতি দিয়ে ফায়দা নিতে পারে নয়াদিল্লিও। বাকিরা থাকছে সতীর্থ কর্মকারের প্রতিবেদনে। সম্প্রতি এক বিবৃতি নিয়ে তোলপাড় পাকিস্তানের গণমাধ্যম। বেলুচিস্তান প্রজাতন্ত্র নামে প্রকাশ করা ওই বিবৃতিতে দাবি করা হচ্ছে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওই প্রদেশটি স্বাধীনতা ঘোষণা করেছে আর তারা তাদের অঞ্চলের ৮৫%-এরও বেশি নিয়ন্ত্রণ করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, একটি জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, নতুন মুদ্রা ও স্বাধীন প্রশাসনিক পদ্ধতিও চালু করেছে বেলুচিস্তান। পাশাপাশি ওই অঞ্চলে সোনা, তামার খনি, গ্যাস ক্ষেত্র ও কয়লা খনিরও নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই বিবৃতির সত্যতা এখনো কোনো আন্তর্জাতিক সংস্থা বা পাকিস্তান সরকার নিশ্চিত করেনি। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেলুচিস্তান প্রদেশটি দেশের মোট ভূখণ্ডের প্রায় ৪৪%, যদিও দেশের মাত্র ৬% মানুষের বাস এখানে। ১৯৪৮ সালে কালাত রাজ্যকে মানচিত্রে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বেলুচিস্তানকে নিজেদের অংশ করে নেয় পাকিস্তান। এরপর থেকেই অঞ্চলটি বিদ্রোহে জর্জরিত। বালুচদের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক নিপীড়নের শিকার। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এর লভ্যাংশ চলে যায় প্রদেশের বাইরে। এখন প্রশ্ন ওঠে, পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা আদায় কতটা বাস্তবসম্মত।
বিবৃতিটি সামনে আসার পর কোনো পরাশক্তি বা প্রতিবেশী দেশ এখনো পর্যন্ত বেলুচিস্তানের স্বাধীনতার দাবির প্রতি আনুষ্ঠানিক সমর্থন বা স্বীকৃতি দেয়নি, যেটি একটি ভূখণ্ডের স্বাধীনতার লড়াইকে আরও বেশি বেগবান করে। পাশাপাশি বেলুচিস্তানে বেলুচ ছাড়াও পশতুন ও অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও বসবাস করেন, যাদের একটি বড় অংশ পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের পক্ষে নন। এই পুরো বিষয়টিকে ভারতের জন্য বড় পরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষকরা, কারণ বেলুচদের সমর্থন দিয়ে পাকিস্তানকে চাপে ফেলতে গেলে চটে যাবে আরেক পরাশক্তি চীন। তবে বেলুচিস্তানের স্বাধীনতার দাবি শেহবাজ শরীফ প্রশাসনের জন্য দেশের অখণ্ডতা রক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জের বার্তা দেয়। বেলুচের বিচ্ছিন্নতাবাদী নেতাদের জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বীকৃতি চাওয়ার বিষয়টিও ইসলামাবাদকে কূটনৈতিকভাবে চাপে ফেলেছে। অর্থাৎ এই বিবৃতির পর প্রশাসনের নিয়ন্ত্রণ ও আসিম মুনিরের সেনাবাহিনীর প্রভাব নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ আছে। আফগানিস্তানের সঙ্গে সীমান্ত আর আরব সাগরের বিশাল উপকূল রেখার কারণে বেলুচিস্তানের কৌশলগত গুরুত্ব অনেক। সঙ্গে যোগ হয়েছে তেহরিকি তালেবান পাকিস্তানের মতো সংগঠনের সঙ্গে আফগান সীমান্তে পাক সেনাদের নিয়মিত বিরোধ। ফলে বেলুচদের স্বাধীনতার আন্দোলন তীব্র হলে বিপদেই পড়বেন শেহবাজ শরীফ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। টানা সপ্তম দিনের মতো ইরানের উপর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় শুক্রবার রাতে এই হামলা চালায় তারা। ইরানের গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পরপরই দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বান্দার আব্বাস ও সিরিকে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অন্যদিকে কুয়েত সহ উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। এর মধ্যে বাহরাইনে সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সাধারণ মানুষদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে তাসনিম জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করায় একটি থাই পতাকাবাহী জাহাজে হামলা চালিয়েছে আইআরজিসি। অন্যদিকে বুশেহরের ডেপুটি গভর্নর বলেছেন, কার্গ দ্বীপে নোঙ্গর করা একটি ইরানি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ লেবাননের প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থানগুলো গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বন্দর নগরী টায়ারে ইউনেস্কোর তালিকাভুক্ত ৫,০০০ বছরের প্রাচীন প্রত্নতত্ত্ব স্থাপনা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি হামলায়। এছাড়া গুড়িয়ে দেওয়া হয়েছে মুসলিম ও খ্রিস্টানদের তীর্থস্থানসহ প্রাচীন বাজার ও শত বছরের পুরনো সীমান্ত শহর। বিস্তারিত আরও জানাচ্ছেন তানভীর জনি। ফিনিশীয়, বাইজেন্টাইন, মামলুক এবং ক্রুসেডার সহ বিভিন্ন সভ্যতার মিশেলে গড়ে উঠেছে আধুনিক লেবানন, যার প্রতিটি মন্দির, দুর্গ, সমাধিসৌধ স্মৃতিচিহ্ন বহন করছে প্রাচীন ইতিহাসের। প্রায় ৫,০০০ বছরের পুরনো ইতিহাস ঐতিহ্যের স্মৃতি বহন করে আছে দক্ষিণ লেবাননের টায়ার শহর। প্রাচীন ফিনিশীয় সভ্যতার কেন্দ্রবিন্দু এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত টায়ার শহরের বহু স্থাপনা। দক্ষিণ লেবাননের প্রধান শহর এটি। বর্তমানে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে টায়ার শহর। হিজবুল্লাহকে নির্মূলের নামে গেল প্রায় ৪ মাস ধরে লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে টায়ার শহরের ঐতিহ্যবাহী স্থানগুলো। শহরটির বেশিরভাগ অংশের স্মৃতি বিজড়িত ইউনেস্কোর স্বীকৃত ঐতিহ্য মিশে গেছে মাটির সঙ্গে। তাদের হামলা থেকে রক্ষা পায়নি তীর্থস্থান ও বিভিন্ন ধর্মীয় স্থাপনা। গুড়িয়ে দেওয়া হয়েছে নাবাতিয়া শহরের প্রাচীন বাজার এবং শত বছরের পুরনো শহরগুলো। বুলডোজার দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে অনেক স্থাপনা। ইসরায়েলি দখলদারিত্বের মুখে ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনও তুলে ধরা সম্ভব হয়নি বলে জানান লেবাননের সংস্কৃতি মন্ত্রী। التراث ليس فقط الآثار الرومانية والفينيقية، التراث هو أيضا الأبنية التراثية، الأماكن الأثرية، الأبنية ذات الوظيفة الثقافية। এদিকে ইসরায়েল বলছে, বেসামরিক অবকাঠামো বা প্রাচীন স্থাপনা ধ্বংস করা তাদের লক্ষ্য নয়। হিজবুল্লাহর বিরুদ্ধে বিখ্যাত বোফোর্ট দুর্গে অস্ত্র রাখার অভিযোগ তুলেছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, ইউনেস্কোর তালিকাভুক্ত টায়ার শহর দেখলে মনে হবে যেন এটি ভূমিকম্পে বিধ্বস্ত একটি শহর। الضربة كانت قريبة علينا ملاصقة إلنا، ضربوا بيت كمان تراثي هو البيت، فالضرر عندنا الموزاييك بشكل كبير كتير، وهالموزاييك عمره تقريبا 2000 سنة من عهد الرومان। সাংস্কৃতিক স্থাপনার উপর এ ধরনের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। শহরের ডেপুটি মেয়র বলেন, আন্তর্জাতিকভাবে সুরক্ষিত এই শহরকে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই উচিত হয়নি। سور مدرجة على التراث العالمي من عام 1984. سور عمرها 5000 سنة، يعني هذه المدينة بتختزن آثار وحضارات وثقافة تعاقبت عليها أجيال، مفترض تكون من المدن اللي هي محمية دولية.
ইসরায়েলি হামলার জেরে বিপন্নপ্রায় বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে টায়ার শহরকে শ্রেণীবদ্ধ করার আবেদন জানিয়েছিল ইউনেস্কো। তবে সেই আবেদন কানে তোলেনি আন্তর্জাতিক সম্প্রদায়। লেবানন সরকারের অভিযোগ, দেশের শত বছরের ইতিহাসকে স্থায়ীভাবে মুছে ফেলতে পরিকল্পিত অভিযানে নেমেছে ইসরায়েল। তানভীর জনি, এখন বিশ্ব। চলতি বছরে প্রকাশিত গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্সে বিশ্বের শীর্ষ 10 বাসযোগ্য শহরের তালিকায় নেই কানাডার টরন্টো। এবার সূচকে শহরটির অবস্থান 16তম। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সূচকে পিছিয়ে পড়েছে বলে মনে করছেন শহরটির বাসিন্দারা। দেখুন কানাডা থেকে সৈয়দ ইফতেখারের পাঠানো প্রতিবেদন। দিনের আলোয় পাহাড়, সমুদ্র আর সবুজের মেলবন্ধনে যেন জীবন্ত এক ক্যানভাস ভ্যাঙ্কুভার। ব্যস্ত জনজীবনের মাঝেও প্রকৃতির সান্নিধ্য, পরিচ্ছন্ন পরিবেশ আর স্বস্তির ছোঁয়া শহরটিকে দিয়েছে আলাদা এক পরিচয়। তাই তো শুধু সৌন্দর্যই নয়, জীবনমানের নানা সূচকেও বিশ্বের অন্যতম সেরা শহরের স্বীকৃতি ধরে রেখেছে কানাডার এই নগরী। তবে পশ্চিমের শহর ভ্যাঙ্কুভার জায়গা ধরে রাখলেও পিছিয়ে পড়েছে টরন্টো। শীর্ষ 10-এ নেই কোটি মানুষের জীবন জীবিকার এই প্রাণকেন্দ্র। বিশ্লেষকদের মতে আবাসনের লাগামহীন মূল্য, বাড়ি ভাড়া বৃদ্ধি, স্বাস্থ্যসেবায় দীর্ঘ অপেক্ষা, যানজট এবং দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে শহরটির বসবাসযোগ্যতার মানে চাপ তৈরি হয়েছে। যারা পরিবার নিয়ে আছেন তাদের জন্য খুব কষ্টদায়ক এখানে থাকার জন্য। $3,000 কামায়, কিন্তু তারা 3,000 থেকে বেশি তাদের মানে খরচ হয়। সুতরাং আমাদের এই সিটিটা হচ্ছে নর্থ আমেরিকার মধ্যে একটা ব্যয়বহুল সিটি। আর যারা কনস্ট্রাকশনে আমরা ছিলাম, বাড়ির দাম হাফ প্রাইস হয়ে গেছে। যে বাড়িগুলি আগে অনেক টাকা ছিল, এগুলি এখন, এবং বাড়ির কষ্ট এখন প্রায় 350 থেকে 450। তবে সূচকে পিছিয়ে পড়ায় টরন্টোর অনেক বাসিন্দার ভাষ্য, এখনও কর্মসংস্থান ও সুযোগের কেন্দ্র হলেও প্রতিদিনের জীবন আগের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল এবং চাপপূর্ণ হয়ে উঠছে। তাই 16 নম্বরে চলে এসেছে জনপ্রিয় এই শহর। গ্রোসারি থেকে শুরু করে সব কিছু এত পরিমাণ এক্সপেন্সিভ হয়ে গেছে, বাসা ভাড়া থেকে শুরু করে সব কিছু এত এক্সপেন্সিভ হয়ে গেছে, যেটা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। স্বাস্থ্যসেবা কতটা সহজলভ্য, শিক্ষা কতটা মানসম্মত কিংবা অবকাঠামো কতটা কার্যকর, এমন কিছু সুযোগের সমন্বয়েই নির্ধারণ করা হয় সেরা শহর। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের 2025 সালের গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্সে 173টি শহরের মধ্যে 9ম স্থানে কানাডার ভ্যাঙ্কুভার। স্থিতিশীলতা, উন্নত স্বাস্থ্যসেবা, উচ্চমানের শিক্ষা, কার্যকর অবকাঠামো এবং সংস্কৃতি ও পরিবেশ, প্রায় সব সূচকেই এগিয়ে এই শহর। বিশেষজ্ঞদের মতে সূচক শুধু একটি ক্রম নয়, এটি যে কোনো শহরের সামগ্রিক জীবনমানের প্রতিচ্ছবি। সেই বিবেচনায় ভ্যাঙ্কুভার আবারও নিজেদের অবস্থান শক্ত করতে পেরেছে, আর টরন্টোর জন্য এটি একটি সতর্ক বার্তা। বিশ্বমানের শহর হিসেবে অবস্থান ধরে রাখতে হলে আবাসন, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো খাতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। দাবানলের কারণে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল ধোঁয়ায় ঢেকে যাওয়ায় কানাডার উপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। এতে ট্রাম্প আরও বলেন, কানাডার অবহেলার জন্য নোংরা, দূষিত ও অস্বাস্থ্যকর বাতাসে অকারণে আক্রান্ত হচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ফোন দিয়ে বলেন ও জানান তিনি। পাশাপাশি দেশটির বিরুদ্ধে তাদের বন জঙ্গল সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করারও অভিযোগ করেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপের বিষয়ে কোনো মন্তব্য করেনি কানাডা। এদিকে কানাডিয়ান ওয়াইল্ড ল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী শেষ খবর পাওয়া পর্যন্ত কানাডায় প্রায় 888টি দাবানল এখনও সক্রিয় এবং এগুলোর অধিকাংশই নিয়ন্ত্রণের বাইরে। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।